এটি হলো ভারতের পৃথিবীখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা ISROর সদর দপ্তর। পৃথিবীর একমাত্র দেশ হিসেবে চাঁদের সাউথ পোলে অবতরণ করে ইতিমধ্যে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এখানকার মহাকাশ বিজ্ঞানীরা। 5, 4, 3, 2, 1, 0. জটিল সব গাণিতিক হিসেব আর মহাকাশ বিজ্ঞানের নানা প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে অবশেষে ISROর বিজ্ঞানীরা তাদের মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথে পাঠাতে সফল হয়। পৃথিবী থেকে প্রায় 3,74,000 কিলোমিটার দূরের এই চন্দ্র অভিযান সফল করতে তারা ব্যবহার করে খুবই উন্নত প্রযুক্তির একটা রকেট। চাঁদের কক্ষপথে পৌঁছে সেই রকেট বিক্রম ল্যান্ডারকে নিয়ে যায় চাঁদের খুব কাছাকাছি। এরপর রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে বিক্রম ল্যান্ডার সফলভাবে অবতরণ করে চাঁদের সাউথ পোলে। শান্ত আর শুনশান নীরবতার চাঁদের মাটিতে পা রাখার পর বিক্রম ল্যান্ডার থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে নেমেই প্রথমে ওড়ায় ভারতের জাতীয় পতাকা। রোভার প্রজ্ঞানের মূল মিশন হলো চাঁদের মাটিতে এক লুনার ডে অর্থাৎ পৃথিবীর 14 দিনের সমান সময় অবস্থান করে চাঁদের জীববৈচিত্র্য, আকাশ, বাতাস, মাটি, পানি থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশ এমনকি খনিজ পদার্থের ব্যাপারে যতটুকু সম্ভব তথ্য সংগ্রহ করে বিক্রম ল্যান্ডারে পৌঁছে দেয়া এবং বিক্রম ল্যান্ডার তার ডিপ স্পেস কমিউনিকেশন সিস্টেমের সাহায্যে সেই তথ্য পাঠাবে পৃথিবীতে থাকা ইসরোর ডাটা রিসিভারে। গুড মর্নিং সায়েন্টিস্ট। গুড মর্নিং স্যার। প্রজ্ঞান ঠিক মতো তথ্য পাঠাচ্ছে তো? স্যার, প্রজ্ঞান যে শুধু ঠিকঠাক তথ্য পাঠাচ্ছে তাই নয়, আমরা যতটুকু অনুমান করেছিলাম তার থেকেও বেশি কিছু করে দেখাচ্ছে। এটা তো হওয়ারই কথা ছিল। এর সব কৃতিত্ব কিন্তু তোমার। না স্যার, সব কৃতিত্ব আমাদের পুরো টিমের। ওকে ওকে, যাই ওদিকটায় দেখি। ওকে স্যার। ইসরোর চিফ সায়েন্টিস্ট ডক্টর শিবম খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, কেননা ইতিমধ্যেই এক লুনার ডে অর্থাৎ 7 দিন সময় কেটে গিয়েছে। আর মাত্র 7 দিন পর চাঁদে লুনার নাইট শুরু হয়ে যাবে, আর তখন সূর্যের আলো না পাওয়ায় বিক্রম ল্যান্ডার শক্তির উৎপাদন করতে পারবে না, ফলে সেখানেই শেষ হবে ইসরোর এবারের চন্দ্র মিশন। আর তাই চাঁদের ব্যাপারে যতটুকু সম্ভব তথ্য সংগ্রহ করা যায় সেটাই সামান্য সময়ের মধ্যেই করতে হবে। ওদিকে সজীব, তার বন্ধুরা আর মেয়র আঙ্কেল টিভিতে ইসরোর বিজ্ঞানীদের চন্দ্রায়ন অভিযানের খবর দেখছিল।
ইসরোর বিজ্ঞানীদের এই সাফল্যে অন্য সবার মতো তারাও খুব খুশি হয়েছে। বুঝলে সচিব, এ শুধু ইসরোর বিজ্ঞানীদের বিজয় নয়, এটা হলো পুরো মানব জাতির বিজয়। এবার দেখবে মানুষেরা আরো কোথায় কোথায় যায়, সবে তো শুরু। মানুষ আরো কোথায় কোথায় যাবে মেয়র আঙ্কেল? আরে বোকা, মহাবিশ্বের পৃথিবীর মতো লক্ষ লক্ষ গ্রহ উপগ্রহ রয়েছে। সেগুলোর কোনোটিতে রয়েছে মহামূল্যবান সব পদার্থ, আর কোনোটিতে রয়েছে জীবনের অস্তিত্ব। জীবনের অস্তিত্ব মানে তুমি এলিয়েনের কথা বলছো? আমি এলিয়েনদের কথাই বলছি। এই যেমন ধরো পৃথিবীতে বাস করে মানুষ এবং অন্যান্য জীব, তেমনি চাঁদেও তো বাস করতে পারে মানুষের মতোই বুদ্ধিমান কোনো প্রাণী। কিন্তু সজীব, চাঁদে যে এলিয়েন রয়েছে ইসরোর বিজ্ঞানীরা কিভাবে নিশ্চিত হলো? আরে বোকার দল, চাঁদে এলিয়েন আছে কিনা সেই ব্যাপারে আমাদের বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নয়। তবে চাঁদের আবহাওয়ার সাথে পৃথিবীর আবহাওয়া কিছুটা মিল আছে, আর তাই বিজ্ঞানীরা মনে করছে চাঁদে মানুষ বসবাস করতে পারবে। ও, এবার বুঝেছি, এজন্যই বুঝি মানুষ চাঁদে গিয়ে বাড়ি বানাতে চাচ্ছে। শুনেছি কারা কারা যেন চাঁদে জমিও কিনেছে। চিন্তা করো না কাল্লু, চাঁদে বাড়ি বানানোর জন্য তোমাকে জমি দেওয়া হবে। কিন্তু সেটা কিভাবে? যদি এই চন্দ্রায়ন মিশনে আমি যেতে পারতাম, তাহলে চাঁদে তোমার বাড়ি বানানোর জন্য একটা জমি বরাদ্দ নিতাম। ওদিকে চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডারের আজ ৮ম দিন। ইতিমধ্যে বিক্রম ল্যান্ডার ইসরোর কাছে যেসব তথ্য পাঠিয়েছে তাতে সেখানকার বিজ্ঞানীদের মধ্যে চলছে নানা চাপ উত্তেজনা। তার উপরে চাঁদের বুকে পানির অস্তিত্ব শনাক্ত করে বিজ্ঞানীরা যেন সোনার খনির খবর পেয়েছে। সম্ভাবনা দেখা দিয়েছে চাঁদের দেশের কোনো প্রাণীর দেখা পাওয়ার, আর সেটা নিয়েই চন্দ্রায়ন-3 মিশন, বাঘা সব মহাকাশ বিজ্ঞানীরা বসেছে জরুরি মিটিংয়ে। ডক্টর শিভাম, আপনি আমাদের উপরে আস্থা রাখুন। না না সায়েন্টিস্ট, এ হতে পারে না। আমাদের মিশন শুধুমাত্র লুনার ডে পর্যন্তই। আমি কোনোভাবেই এটাকে লুনার নাইট পর্যন্ত বাড়াতে পারি না। তার উপরে এত কম সময়ে চাঁদে পৌঁছাতে চাইলে আমাদের খুব দ্রুতগতির রকেট প্রয়োজন পড়বে। সেটার জন্য তো সরকারের সাহায্য দরকার পড়বে। দেখুন স্যার, আমাদের মিশন সফল হয়েছে সত্যি, তবে যে উদ্দেশ্য নিয়ে আমাদের মিশন আমরা সেটার খুব কাছাকাছি। আমি প্রমাণ করে দেব সেখানে জীবনের অস্তিত্ব আছে এবং মানুষ চাঁদের বুকে বসবাস করতে পারবে। এখন তাহলে আপনার কি প্রয়োজন? আমার একজন সুপার হিউম্যানকে প্রয়োজন, যে লুনার নাইটে -130 ডিগ্রি তাপমাত্রায় সার্ভাইভ করার ক্ষমতা রাখে। তাকে আমরা চাঁদে পাঠাবো, কিন্তু বিক্রম ও প্রজ্ঞানের মিশন যেখান থেকে শেষ হবে সেখান থেকেই তার মিশন শুরু হবে। চন্দ্রায়ন মিশনের 2 ডিরেক্টর ডক্টর ভানিথা এবং ডক্টর ঋতু কারিধালের কথার আর দ্বিমত করলো না কেউ। ঠিক আছে, আমি বিষয়টি দেখছি। আপনারা প্রস্তুতি নিন। আরে সজীব, ফোনটা ধরো। মেয়র আঙ্কেল, আপনি সত্যি বলছেন? সত্যি নয়তো কি মিথ্যে? সজীব, তোমার থেকে বড় সুপার হিরো কি আর পৃথিবীতে আছে বলো? ওকে মেয়র আঙ্কেল, আমি এখনই আসছি। সজীব তার মেয়র আঙ্কেলের মুখে চন্দ্রায়ন মিশনের কথা শুনে প্রথমেই যেন বিশ্বাস করতে পারছিল না। মানবজাতির ইতিহাসের সব থেকে সেরা মিশনগুলোর একটি হলো এই চন্দ্রায়ন মিশন। আজ সেটারই অংশ হতে পেরে সজীব খুবই আনন্দিত হলো। হ্যালো সজীব, ডক্টর শিবম হেয়ার। ডক্টর শিভাম, আমি সত্যি নিজেকে গর্বিত মনে করছি চন্দ্রায়ন মিশনে অংশ হতে পেরে।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান ডক্টর শিভামের আমন্ত্রণে সজীব খুব দ্রুততর সময়ের মধ্যে সেখানে পৌঁছে যায়। আসলে সুপারহিরো সজীবের সাহায্য নিয়ে ইসরো তাদের চন্দ্রায়ন মিশনের অসমাপ্ত কাজগুলো সফল করতে চায়, যেটা কিনা পৃথিবীবাসী অর্থাৎ মানবজাতির ভবিষ্যতের জন্য খুবই দরকারি। ওদিকে সজীবও মানবজাতির অন্যতম শ্রেষ্ঠ এই মিশনের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছে। ডক্টর শিভাম, আপনাদের কর্মকাণ্ড দেখে আমি সত্যি অভিভূত। সজীব, একজন সুপার হিরো হিসেবে তুমি অবশ্যই জানো দেশে দেশে যুদ্ধ আর পারমাণবিক বোমার সহজলভ্যতা পৃথিবীতে কতটা হুমকির মুখে ফেলেছে। পৃথিবীতে থাকা জীবাশ্ম জ্বালানি প্রায় শেষ হওয়ার পথে। এভাবে চলতে থাকলে খুব দ্রুতই এই পৃথিবী হয়ে পড়বে মানুষের বসবাসের অযোগ্য। ডক্টর শিভাম, আপনি একদম সত্যি কথা বলেছেন। এভাবে চলতে থাকলে পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। আর সেই জন্যই তো আমরা কাজ করছি সজীব। আপনি? ডক্টর ভানিথা। আমি সজীব। সজীব, ডক্টর ভানিতা হলেন তোমার এই মিশনের প্রজেক্ট ডিরেক্টর। তুমি এই মিশনে তার অধীনেই কাজ করবে। সজীব, আমাদের হাতে একদম সময় নেই, চলো আমার সাথে। ডক্টর ঋতু কধওয়াল তোমার জন্য অপেক্ষা করছে। চলুন ডক্টর ভানিথা। এরপরে সজীব, তার প্রজেক্ট ডিরেক্টর ডক্টর ভানিথা এবং ইসরো চিফ ডক্টর শিভাম দ্রুত সেখানে আসলো একটা বিশেষ রুমে, যেখানে আগে থেকেই বসেছিল এই প্রজেক্টের আরেক ডিরেক্টর ডক্টর ঋতু কাধওয়াল। সজীব, তুমি চাইলে বসতে পারো। সজীব, এখানে লক্ষ্য করো। সজীব, তুমি অবশ্যই জানো আমাদের চন্দ্রযানে চাঁদে পৌঁছাতে সময় লেগেছিল 42 দিন, কিন্তু এবারে তোমাকে চাঁদে পৌঁছাতে হবে মাত্র 2 দিনে। 2 দিন? মাত্র 2 দিন? মাত্র 2 দিন, কারণ আমাদের হাতে একদম সময় নেই। এই দেখো, আমরা চাঁদে গিয়েছিলাম এভাবে পৃথিবীর কক্ষপথে ঘুরে ঘুরে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে এবং জ্বালানি শক্তিকে সাশ্রয় করে। কিন্তু আমি তো শুনেছিলাম নাসার মহাকাশযান অ্যাপোলো 11 চাঁদে গিয়েছিল 3 দিনে। তুমি ঠিকই শুনেছো সজীব, কারণ তাদের ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট। তারা সরাসরি চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছিল তাদের হাই স্পিড রকেটের সাহায্যে। সজীব, চিন্তা করো না, খুশির খবর হলো এবার তুমি চাঁদে যাবে। অ্যাপোলো 11 এর থেকে দ্রুত গতির রকেট MR9 এর সাহায্যে। তাই নাকি? সত্যি তাই। এরপরে ডক্টর ঋতু সজীবকে তার চন্দ্রায়ন মিশনের ব্যাপারে আরো খুঁটিনাটি বিষয়গুলো জানিয়ে দিল। সেই সাথে বুঝিয়ে দিল চাঁদের মাটিতে নেমে সজীবকে আসলে কি করতে হবে। তার মানে চাঁদের মাটিতে আমার মিশন শুরু হবে লুনার নাইট থেকে। হ্যাঁ সজীব, তুমি একদম ঠিক বুঝেছ। সজীব, এবার চলো তাহলে তোমাকে চাঁদের দেশে পাঠিয়ে দে। ডক্টর শিভামের কথা শুনে সজীব মুস্কি হাসি দিল এবং তারা চলল চাঁদে যাওয়া দ্রুতগামী সেই রকেটের কাছে। এই হলো ইসরোর মহাকাশযান, মানে রকেট উৎক্ষেপণের লঞ্চ প্যাড। এখান থেকেই সজীব ইসরোর একটা বিশেষ রকেট MR9 এর সাহায্যে মাত্র 2 দিনে চাঁদে গিয়ে পৌঁছাবে, যেটা চাক্ষুষ দেখার জন্য অনেক মানুষ সেখানে জড়ো হয়েছে। সজীব, সজীব, সজীব।
এই কাল্লু, এই এমন করছিস কেন? খবরটা আমাদের দেখতে দে। কাল্লু থাম না বাবা, একটু শান্তি মতো দেখতে দে। মেয়র আঙ্কেল, তুমি কি ভুলে গিয়েছো সজীব কি বলেছিল? এবার চাঁদে আমার জমি হবে, সেখানে আমি বাড়ি করব, আর তারপর বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করব। হ্যাঁ তাই তো কাল্লু, তুই তো এবার চাঁদের জমির মালিক হবি। ওদিকে সজীবের চন্দ্র অভিযানের আর বেশি সময় বাকি নেই। সবাইকে হাসি মুখে বিদায় জানিয়ে সজীব তার বিশেষ রকেট MR9-এ উঠে পড়ে। শুরু হয়ে যায় মিশনের ফাইনাল কাউন্টিং। 5, 4, 3, 2, 1, 0. সজীবের রকেট MR9 আসলেই ছিল খুব দ্রুতগামী, আর তাই খুবই অল্প সময়ের মধ্যেই সজীব পৌঁছে গেল পৃথিবীর কক্ষপথের বাইরের মহাকাশে। সজীবের সাথে তার প্রজেক্ট ডিরেক্টরের কমিউনিকেশন ঠিকঠাকই হতে লাগলো। সজীব এগিয়ে চলছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের উদ্দেশ্যে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো। তোমরা সজীবের চন্দ্র অভিযান সিরিজের আগের 2 পর্বে দেখেছিলে ভারতের ISRO চাঁদে একটি রোবট বিক্রম ল্যান্ডার পাঠায় গবেষণার কাজে। সেখানে সে পানির সন্ধান পায়, আর পানি যেখানে থাকে সেখানে সম্ভাবনা থাকে কোনো না কোনো প্রাণের অস্তিত্ব থাকা, কিন্তু সেটি খুঁজতে আরো কিছুদিন সময় দরকার। এদিকে চাঁদে শুরু হয়ে যাচ্ছে লুনার নাইট। লুনার নাইট শুরু হয়ে গেলে চাঁদে টানা 14 দিনের জন্য অন্ধকার হয়ে যাবে এবং সেখানকার তাপমাত্রা -130 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। এই পরিস্থিতিতে রোবট বিক্রম ল্যান্ডার চলতে পারবে না। শুধু তাই না, এ যাবৎ সে যে ডাটাগুলো সংগ্রহ করে চিপে রেখেছিল সেগুলোও নষ্ট হয়ে যাবে বা চুরি হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই ISRO সুপার হিউম্যান সজীবকে পাঠায় এই মিশনের বাকি অংশটুকু শেষ করতে। তো বন্ধুরা, চলো তাহলে দেখে নেওয়া যাক সজীবের চন্দ্র অভিযানের 3য় পর্ব। লুনার নাইট শুরু হওয়ার আগেই সজীবকে চাঁদে ল্যান্ড করতে হবে, তাই এবার সজীবকে পাঠানো হয় দ্রুতগতি ও উচ্চ প্রযুক্তির রকেট MR9 করে, যার মাধ্যমে সজীব মাত্র 2 দিনেই বিদ্যুৎ গতিতে খুব সহজেই চাঁদে ল্যান্ড করতে পারবে। কিন্তু বিষয়টি ছিল অনেক রিস্কি। সজীব সেই চন্দ্রাযানে করে যেতে যেতে চাঁদের অনেক কাছাকাছি চলে আসলো। এখন সে চাঁদ থেকে মাত্র 108 কিলোমিটার দূরে। এদিকে ISROর প্রজেক্ট ম্যানেজিং ডিরেক্টর ডক্টর ভানিতা ও ডক্টর ঋতুকা আগরওয়াল সজীবকে ল্যান্ড করার আগে প্রস্তুতিমূলক নির্দেশনা দেন। সজীব, সজীব, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ ডক্টর ভানিতা, বলুন। আমার কথাগুলো মন দিয়ে শোনো সজীব। তুমি চাঁদ থেকে মাত্র 108 কিলোমিটার দূরে আছো। কোনোভাবেই তোমাকে বহন করা রকেটটি চাঁদে অবতরণ করানোর চেষ্টা করবে না, কারণ এটি অতি উচ্চ গতি সম্পূর্ণ। এটি সরাসরি ল্যান্ড করাতে গেলে বিস্ফোরণও ঘটতে পারে। তুমি চাঁদের চারধারে ঘুরতে ঘুরতে যখন একেবারে চাঁদের কাছে চলে যাবে, তখন তোমার রকেটের ভেতরের একটা ক্যাপসুল আছে, সেটাতে করে তারপর চাঁদে নামবে। জি ডক্টর ভানিতা, আমি বুঝতে পেরেছি।
আর শোনো সজীব, তুমি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে এবং সেখান থেকে তোমার যাত্রা শুরু করবে। চাঁদে অবতরণের জন্য দক্ষিণ মেরু হলো সবচেয়ে নিরাপদ জায়গা। আমি সবকিছু বুঝতে পেরেছি, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি সফলভাবে ল্যান্ড করার চেষ্টা করব। সজীব চাঁদের খুব কাছাকাছি পৌঁছে সেখানে তার চন্দ্রযানে করে ঘুরতে থাকে এবং চাঁদের দক্ষিণ মেরুতে রকেট থেকে ছোট্ট একটা ক্যাপসুল নিয়ে সফলভাবে অবতরণ করে। তার এই সফল অবতরণে পুরো আইএসআরও সদর দপ্তর আনন্দে মুখরিত হয়ে যায়, আর এটি পুরো বিশ্ব টিভিতে দেখতে পায়। আমাদের সজীব দা সুপার হিরো, আমাদের গর্ব। কি মজা কি মজা, সজীব অবশেষে চাঁদে সফলভাবে অবতরণ করলো। এবার আমার জন্য ও চাঁদের জমি বরাদ্দ দেবে। শখ কত, ও গেছে মিশনে চাঁদে প্রাণের কোনো অস্তিত্ব আছে কিনা সেটা খুঁজে বের করতে এবং চাঁদ পৃথিবীর মানুষের জন্য বসবাসযোগ্য কিনা তা পরীক্ষা করতে। চুপ কর তো তুই, ও আমাকে বলেছিল চাঁদে যেতে পারলে আমার জন্য জমি বরাদ্দ দেবে, আর আমি বিয়ের পরে বউয়ের সাথে সুখে শান্তিতে ওখানে বসবাস করব। হয়েছে হয়েছে, থাম তোরা এবার। সজীব একটা শুভ কাজের জন্য ওখানে গেছে, আগে সেটা শেষ করতে দাও। সবাই দোয়া করো ওর জন্য। যাক, সফলভাবে ল্যান্ড করলাম। এবার আমার প্রথম কাজ হলো সেই রোবটটিকে খুঁজে বের করা এবং তার ভেতরকার চিপটি সংগ্রহ করা। ওই তো সেটি, রোবটটা থেকে ডাটা চিপটি বের করে নিতে হবে। মনে হচ্ছে আইএসআরও থেকে আরো কোনো নির্দেশনা দিবে। সজীব, হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি মিস ডাক্তার ভানিতা, আমি শুনতে পাচ্ছি, আর আমি চিপসটি খুঁজে পেয়েছি। ওকে, ভেরি গুড। সজীব, মন দিয়ে শোনো, আর মাত্র 1 ঘন্টা 27 মিনিট পর থেকে লুনার নাইট শুরু হয়ে যাবে। এই লুনার নাইট শুরু হওয়ার আগেই একটা নিরাপদ জায়গা তোমাকে খুঁজতে হবে, যাতে তুমি সেখানে বসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে পারো। আর তোমার স্পেশাল স্যুট ছাড়া কোনোভাবেই ওই -130 ডিগ্রি তাপমাত্রায় বের হবে না। জি ডক্টর ভানিতা, বুঝতে পেরেছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু ঠিকঠাক ভাবেই সম্পন্ন করব। এটা আমার সারা জীবনের স্বপ্ন, অনেক বড় একটা মিশন সজীব, তোমাকে সফল হতেই হবে। ঠিক আছে, এবার আমাকে একটা নির্দিষ্ট জায়গা খুঁজতে হবে যেখানে বসে আমি কাজ করতে পারবো। মনে হচ্ছে এখানটায় ভালো হবে। একই নাগরাজ্য থেকে সংযোগ আসছে কেন? ওখান থেকে আবার আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছে, তার মানে কি নাগরাজ্যে? সজীব, কেমন আছো? রাজকন্যাই নেয় না, নাগরাজ্যে কি পুনরায় কোনো সমস্যা হয়েছে? সবকিছু ঠিক আছে কি? তুমি কোনো চিন্তা করো না সজীব, সবকিছু ঠিকঠাক আছে। তুমি আমার সাথে কিভাবে যোগাযোগ করতে পারলে? নাগিন মা আমাকে এই শক্তি দিয়েছেন। তোমার মনে আছে শেষবার যখন নাগরাজ্যে এসেছিলে, মা বলেছিল আমাকে পৃথিবীতে ঘুরতে যাওয়ার অনুমতি দেবেন, সেটা আমি পেয়েছি। আমি আজই পৃথিবীতে আসছি, তোমাকে কতদিন হয় দেখি না। এই নয় না, আমি তো এখন পৃথিবীতে নেই, আমি চাঁদে এসেছি একটা চন্দ্র অভিযানে। চাঁদে কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা এবং পৃথিবীর মানুষ চাঁদে বসবাস করতে পারবে কিনা সে সম্পর্কে জানতে। আমি তাহলে চাঁদেই আসছি। না এই নয় না না, এখানে লুনার নাইট শুরু হবে, তখন তাপমাত্রা -130 পর্যন্ত নামবে। সুপার পাওয়ার এবং বিশেষ ব্যবস্থা ছাড়া এই ঠান্ডা ও অন্ধকারে কেউ বাঁচতে পারবে না।
তুমি কোনো চিন্তা করো না সজীব, আমি ঠিক পারবো। সময় মতো তোমার ওখানে পৌঁছে যাব। ডক্টর ভানিতা, প্রোগ্রামে একটা চেঞ্জ হয়েছে। সজীবকে বলো ও যে ক্যাপসুলে করে সেখানে গিয়েছে সেটার স্লটের ভিতরে তার উদ্ধার করা চিপটা ঢুকিয়ে দিতে। তারপর ওর স্যুটের ভিতরে যে বোমটি রয়েছে সেটি চাঁদের ঠিক মাঝখানে গিয়ে ব্লাস্ট করতে বলো। কিন্তু স্যার, চিপ ক্যাপসুলের স্লটে লাগালে এটাতে যে গোপন ডাটা আছে সেগুলো তো চীন বা রাশিয়া হ্যাক করে নিয়ে যাবে। আর চাঁদে তো আমাদের কোনো সমস্যা হয়নি, তাহলে সেখানেই বা কেন আমরা বোম ব্লাস্ট করব? যেটা বলেছি সেটা করো, নইলে। হ্যালো বন্ধুরা, সজীবের চন্দ্রাভিযান গল্পের শেষ পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গত পর্বে তোমরা দেখেছিলে চাঁদের ভারতের আইএসআরওর একটি রোবট বেশ কিছু গুরুত্বপূর্ণ ডাটা খুঁজে পেয়েছিল, কিন্তু অভিযান শেষ করার আগেই কোনো এক কারণে নষ্ট হয়ে যায় সেই রোবটটি। তবে ভারত কোনো ক্রমেই চাচ্ছিল না গবেষণা এতদূর এগিয়ে যাওয়ার পর ডাটাগুলো হারিয়ে ফেলতে। এদিকে আবার চাঁদে লুনার নাইট শুরু হতে আর অল্প কিছু সময় বাকি ছিল। লুনার নাইট শুরু হলে সেখানে এত অন্ধকার হবে যে আর কোনো কিছুই সেখানে দেখা যাবে না। কিন্তু এই অল্প সময়ের মধ্যে কোনো স্বাভাবিক মানুষকে চাঁদে পাঠানো সম্ভব নয়। তাই ভারত বাংলাদেশের সরকারের সাথে আলোচনা করে সুপারহিরো সজীবকে এই মিশনে পাঠিয়ে দেয়। কিন্তু সজীব সেখানে পৌঁছে নষ্ট পড়ে থাকা রোবট থেকে মেমোরিটি খুঁজে বের করতে পারলেও লুনার নাইটের কারণে সে আর জীবিত অবস্থাতে এই পৃথিবীতে ফিরে আসতে পারবে কিনা এই তথ্যটি ভারতের আইএসআরওর প্রধান সবার থেকে গোপন করেছিল। অর্থাৎ এটি ছিল একটি আত্মঘাতী ওয়ান ওয়ে অভিযান। যাই হোক, সজীব চাঁদে গিয়ে রোবটটি খুঁজে পায় এবং সেখান থেকে সে মেমোরি চিপটি বের করে নেয়। কিন্তু এদিকে ইন্ডিয়ার মহাকাশ গবেষণাগারে ঘটে যায় এক অস্বাভাবিক ঘটনা। সেখানে চিফ বন্দুক দিয়ে প্রজেক্ট ডিরেক্টরকে জিম্মি করে ফেলে আর সজীবের কাছে থাকা মেমোরি চিপটি তার মহাকাশযানে সেট করে দিতে বলে। কিন্তু প্রজেক্ট ডিরেক্টর ডক্টর ভনিতা আগরওয়াল এটা চাচ্ছিলেন না, কারণ মেমোরি চিপটি মহাকাশযানের কম্পিউটারে সেট করলে সেটার ভিতরে থাকা ডাটাগুলো হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া চিফ সেখানে আরও হুমকি দেয় যে চাঁদের যে জায়গাটিতে পানি খুঁজে পাওয়া গিয়েছিল সেখানে গিয়ে একটি মিনি বোম ব্লাস্ট করতে। বন্ধুরা, তাহলে চলো আজকের এই শেষ পর্বে দেখা যাক এই গল্পের অন্তিম সমাপ্তি কিভাবে ঘটে। যা বললাম সজীবকে, এখনই তা করার নির্দেশ দাও, জলদি করো। সজীব, মিশনে একটা চেঞ্জ এসেছে। তোমার কাছে থাকা চিপটি নিয়ে গিয়ে তোমার কম্পিউটারে ঢুকিয়ে দাও, আর এরপরে আরেকটা কাজ করতে হবে, সেটা তোমাকে পরে বলছি। কিন্তু ডক্টর ভানিতা, এমন তো কথা ছিল না। আমাকে তো আপনারা বলেছিলেন কোনো ক্রমে যেন এই চিপকে আমি কোনো ডিভাইসে কানেক্ট না করি। চিফের নির্দেশ সজীব, আমাদের কিছু করার নাই। উনি বলছেন এটা এখনই করতে। এখনই করতে? তার মানে কি আমি পৃথিবীতে ফিরবো কিনা সেটা নিয়ে নিশ্চয়ই শঙ্কা রয়েছে। তা না হলে তো তারা চাইতো আমি সাথে করে এটা পৃথিবীতে নিয়ে যাই। হ্যালো সজীব, শুনতে পাচ্ছো? হ্যালো সজীব। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। চিপটি কম্পিউটারে লাগিয়ে দাও। হ্যাঁ, আমি দিচ্ছি। আরে কি হলো, লাইভ বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, সেটাই তো। সজীবের আবার কোনো সমস্যা হলো না তো? প্রিয় বিশ্ববাসী, চাঁদে আর কিছুক্ষণের মধ্যে লুনার নাইট শুরু হবে, কিন্তু আমাদের ক্যামেরা যেখান থেকে সজীবকে ক্যাপচার করছিল সেখানে অলরেডি লুনার নাইট শুরু হয়ে গেছে। ঘন নিমেষ অন্ধকারে সব ঢেকে গেছে, তাই সরাসরি সম্প্রচার করা আর সম্ভব হচ্ছে না। এ কি অবস্থা? সজীবের তাহলে এখন কি হবে? আমি আইএসআরওর চিপের কাছে ফোন দিচ্ছি। ওদিকে ডক্টর ভনিতার নির্দেশ মতো সজীব মেমোরি চিপটি কম্পিউটারে লাগিয়ে দেয় আর সাথে সাথে সেখানে থাকা ডাটাগুলো এনকোডিং করা শুরু হয়ে যায়। হ্যালো সজীব, লুনার নাইট শুরু হতে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। তোমাকে এর আগে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমার স্যুটের ভেতরের পকেটে একটা বোমা আছে। এটা সাইজে ছোট কিন্তু অনেক শক্তিশালী।
তোমাকে এই বোমাটি নিয়ে যেতে হবে সেই জায়গায় যেখানে পানির সন্ধান পাওয়া গেছে। সেখানে গিয়ে এটি ব্লাস্ট করতে হবে। এ কি বলছেন চিফ? কিন্তু কেন? এতে তো চাঁদের বুকে ফাটল ধরবে এবং পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আমাদের হাতে সময় থাকলে আমরা এটা করতাম না, ধীরে ধীরে অনুসন্ধান চালাতাম। কিন্তু যেহেতু সময় নেই, তাই আমাদেরকে এই ছোট্ট বিস্ফোরণটি ঘটাতে হবে। সেখানে যদি কোনো জীবনের অস্তিত্ব থেকে থাকে, তাহলে তখনই সেই বিস্ফোরণের কারণ দেখতে সেখানে আসবে, আর আমরা শিওর হয়ে যাব সেখানে কি টাইপের প্রাণী আছে। কিন্তু এখানে যদি ভয়ঙ্কর প্রাণী থাকে তাহলে কি ঘটবে? তাছাড়া এসব করাতে করাতে যদি লুনার নাইট শুরু হয়ে যায়, তাহলে পৃথিবীতে ফিরবো কি করে? চাঁদ থেকে তো আর আমি সুপার পাওয়ার দিয়ে পৃথিবীতে ফিরতে পারবো না। তুমি কিভাবে ফিরবে সে ব্যবস্থা করা আছে, কিন্তু সেটা তোমাকে তখনই জানাবো যখন তুমি আমার কথা মতো কাজ করবে। আর আমার কথা না শুনলে তোমাকে লুনার নাইটের -129 ডিগ্রি তাপমাত্রায় বরফ হয়ে মরতে হবে। এ কথা বলে চিফ ভয়েস ট্রান্সমিশন অফ করে দেয় আর মনিটরে দেখতে থাকে সজীব কি করে। এই চিফকে নিয়ে তো আমার সন্দেহ হচ্ছে, ও আসলে কি করতে চাইছে। কিন্তু পৃথিবী থেকে এত দূরে এই চাঁদ থেকে আমি এটা যাচাই করব কিভাবে? আর আমার হাতে সময় বা কই? সজীব অনিচ্ছা সত্ত্বেও পানির সন্ধান পাওয়া সেই জায়গায় যায় আর তার স্যুটের পকেটে হাত দিয়ে দেখে সেখানে সত্যি সত্যি একটি বোম রাখা ছিল। সজীব তখন সেটি বের করে, কিন্তু সে দ্বিধায় পড়ে যায়। সজীব, বোমের টাইমারটা অন করে দাও। এটা করা মনে হয় ঠিক হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে কোথাও একটা ঘাপলা হচ্ছে। দেখো সজীব, চাঁদের আলো কমে আসছে আর মাত্র 15 মিনিট সময় আছে। টাইমারটা অন করে দাও। বোম ব্লাস্ট করার জন্য চিফ খুব তাগদা দিতে থাকে, কিন্তু সজীব বাস্তবতা থেকে এক ভ্রমের মধ্যে চলে যায়। সজীব, আর মাত্র 12 মিনিট। এমন সময় সেখানে ইনয়নার হলোগ্রাম উপস্থিত হয়। এই নয়না, তুমি? আমি না, এটা আমার হলোগ্রাম। আমি নিচে আসতে চেয়েছিলাম, কিন্তু নাগিন মা বলল লুনার নাইটের অন্ধকারে আমরা চলতে পারবো না, আর তখন যে তাপমাত্রা হবে সেটাতে আমরা বেঁচে থাকতেও পারবো না। তাই মা আমার হলোগ্রামকে এখানে পাঠানোর ব্যবস্থা করেছেন। সজীবের পাশে এটা আবার কি এলো? তাহলে এটাই কি চাঁদের প্রাণী নাকি? অন্ধকার হয়ে যাওয়ার জন্য তো কিছুই দেখতে পাচ্ছি না। সজীব, তোমার পাশে ওটাকে তুমি কিন্তু দেখতে পাচ্ছ? জানাও আমাকে। সজীব, সজীব। আমি এক মহা ফ্যাসাদে ফেসে আছি। চিফ বলেছে এখানে বোম ব্লাস্ট না করলে সে আমাকে আর পৃথিবীতে ফেরার উপায় বলবে না। পৃথিবীর বিজ্ঞানীরা এরকম একটা ডিস্ট্রয় কখনো পারমিট করবে না। মনে হয় চিফ এই কাজটা অফ দ্য রেকর্ড তোমাকে দিয়ে করাচ্ছে। তাহলে যেটা হবে, পৃথিবীর সবাই জানবে বাংলাদেশের সজীব এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পৃথিবীতে তোমার দেশের বদনাম হবে। সজীব, এটাই শেষ চান্স। আর মাত্র 3 মিনিট। আমার কথা শোনো, না হলে ওখানেই মরে পড়ে থাকো। সজীব, আমি হলোগ্রাম আকারে এখানে এসেছি। শুধু কথা বলা ছাড়া আমার শক্তি নেই তোমাকে সাহায্য করার। তুমি কি করবে এখন? আপাতত না হয় নিজেকে বাঁচাও, পরেরটা পরে দেখা যাবে। না, না, সবাইকে একদিন মরতেই হবে। আমি চোরের মতো বাঁচতে চাই না। পৃথিবীর মানুষের জন্য আমি আমার জীবন দিয়ে বীরের মতো হয়ে বাঁচতে চাই। আমি এই বোম ব্লাস্ট করব না। তারা কথা বলতে বলতে সেখানে অন্ধকার নেমে আসে আর তাপমাত্রাও কমতে থাকে। ঠান্ডায় সজীব অজ্ঞান হয়ে পড়ে আর সেই অন্ধকারে আবসা আবসা দেখা যায় 3-4টি প্রাণের উপস্থিতি। তারা সজীবকে তুলে নিয়ে যায়। ব্রেকিং নিউজ, চন্দ্রে লুনার নাইট শুরু হয়ে গেছে, কিন্তু সজীবের সেখান থেকে টেক অফের কোনো সংকেত ISRO পায়নি। এ অবস্থায় সেখানে বেঁচে থাকার সম্ভাবনা 1%-এরও কম। আর 2 দিন অপেক্ষার পর ভারত এই মিশনের সমাপ্তি ঘোষণা করবে। এটা কিছুতেই হতে পারে না। ISRO আমাদেরকে দেয়া কথা রাখেনি। তারা বিভিন্ন কাজ দিয়ে ইচ্ছে করেই সজীবকে সেখানে লুনার নাইট পর্যন্ত দেরি করিয়েছে। ওদিকে সজীবের যখন জ্ঞান ফেরে, সে দেখে সে সম্পূর্ণ একটা অজানা জায়গায় রয়েছে। তার কাছে এই জায়গাটিকে একটি অত্যাধুনিক বিশালাকার ল্যাব বলে মনে হয়। স্বাগতম সজীব।
কে কথা বলছেন? আমি দেখতে পাচ্ছি না কেন? তোমরা মানুষের চোখ 3D দেখো, কিন্তু আমরা হলাম 4D, তাই তোমরা খালি চোখে আমাদের দেখতে পারছো না। তোমার পাশে দেখো একটা 4D চশমা আছে, সেটি চোখে দাও, তাহলে আমাদেরকে দেখতে পারবে। সজীব যখন সেই 4D চশমাটি চোখে দেয় তখন সে দেখতে পায় তার থেকে দূরে 4-5 জন এলিয়েন একটা এক্সিকিউটিভ টেবিলের সামনে বসে রয়েছে। সজীবের কাছে সবকিছু অদ্ভুত লাগছিল। আমরা হলাম চাঁদের প্রাণী, তোমরা তো আবার পৃথিবী ছাড়া অন্য গ্রহের প্রাণীদের এলিয়েন বলে ডাকো, সেক্ষেত্রে তুমি আমাদেরকে চন্দ্র এলিয়েন বলে ডাকতে পারো। আমি কে? আমি এখানে এলাম কিভাবে? তোমার নাম হলো সজীব, সজীব দা সুপার হিরো। চাঁদে লুনার নাইট শুরু হয়ে যাওয়ায় তাপমাত্রা অনেক কমে যায়, আর তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। হ্যাঁ, এখন আমার সব মনে পড়েছে। ভারতের আইএসআরও আমাকে পাঠিয়েছিল তাদের অসমাপ্ত একটা মিশন শেষ করতে, কিন্তু শেষে গিয়ে তারা কেমন জানি সব উল্টাপাল্টা কাজ আমাকে করতে বলছিল। আমাদের প্রযুক্তি কত উন্নত তা তোমাদের কল্পনার বাইরে, আমরা সব জানি। সব জানো? আগে জানতাম না, কিন্তু যখন থেকে তোমরা স্যাটেলাইট ও ইন্টারনেট ব্যবহার করা শুরু করলে তখন থেকে তোমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের অবজারভেশনে থাকে। আমরা তোমাদের অনেক কিছুই জানি। তাহলে আমি যখন বোম ব্লাস্ট করতে যাচ্ছিলাম তখন তোমরা বাধা দিলে না কেন? এটা ছিল ভারতের আইএসআর চিপের একটা ফাঁদ। আমরা যদি সেই সময় সেখানে যেতাম আর তোমাকে বাধা দিতাম তাহলে সে আমাদের অস্তিত্ব বুঝে ফেলত, তাই আমরা তার ফাঁদের পা দেইনি। এর কারণেই চাঁদে যখন আলো থাকে আমরা বাইরে বের হই না, চাঁদের ভিতরের এই বাংকারগুলোতে থাকি। আর যখন লুনার নাইট শুরু হয় তখন আমরা বাইরে বের হই, যখন চাঁদে তোমাদের কোনো নজরদারি থাকে না। তার মানে আমার ধারণা ঠিক, চিপ তার নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছিল। হ্যাঁ, সে ভিন্ন একটা দেশের এজেন্ট, শুধু তাই না, তোমাকে এখানে পাঠিয়েছে তাদের নিজস্ব স্বার্থে। কারণ তুমি কিভাবে ফিরে যাবে সে ব্যবস্থা তারা রাখেনি। আর তুমি যে চিপটি কম্পিউটারে সংযোগ করে দিয়েছিলে সেটি থেকে তারা ডাটা চুরি করে নিচ্ছিল। আমরা যখন এটি ধরতে পারলাম তখন কিছু ভুল ডাটা সেই ডাটাগুলোর সাথে মিশিয়ে দেই, যেন তারা এগুলোকে আর কোনো কাজে লাগাতে না পারে। ও, আপনারা খুব ভালো কাজ করেছেন। আসলে চাঁদ যেভাবে আছে সেটাকে সেভাবেই রাখা দরকার। হ্যাঁ, কিন্তু পৃথিবীবাসী সেটা বোঝে না। নিজেদের পৃথিবীর গাছপালা সব কেটে শেষ করেছে, কার্বন নিঃসরণ করে নিজেদের 12টা বাজিয়েছে। এখন চলেছে অন্য গ্রহগুলোকে নষ্ট করতে। তোমাদের মতো গুটি কয়েক নিঃস্বার্থ ভালো মানুষ আছে জন্য আমরা অন্য গ্রহবাসীরা তোমাদের উপর হামলা চালাই না, না হলে আমরা কবেই তোমাদেরকে শেষ করে দিতাম। পৃথিবীবাসীকে মেরে ফেলতেন? আমাদের এখান থেকে এটা করা খুব সহজ। কয়েকটি পাথর জোরে ছুড়ে দিলে পৃথিবীর বায়ুস্থলে পৌঁছে দিলেই হবে। সেগুলো অগ্নিকুণ্ড হয়ে অনেক স্পিডে পৃথিবীতে গিয়ে পড়বে আর সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এতে নির্দোষ মানুষ অনেক মারা যাবে, তাই আমরা এটা করি না। চাঁদে এসে অনেকেই আমাদেরকে দেখে ফেলে, তখন বাধ্য হয়ে আমরা তাদেরকে মেরে ফেলি, যেন সে পৃথিবীতে আমাদের তথ্য দিতে না পারে। তাহলে আপনারা কি এখন আমাকে মেরে ফেলবেন? না, তোমাকে আমরা মারবো না, কারণ তুমি তোমার নিজের মৃত্যুর কথা জেনেও বোমটি ব্লাস্ট করনি। বৃহত্তর স্বার্থে নিজের জীবনকে উৎসর্গ করতে যাচ্ছিলে। তুমি মহান, আমরা তোমাকে মারবো না, তোমাকে আমরা পৃথিবীতে পাঠিয়ে দেব। না না, আমি কাউকে বলবো না। চন্দ্র এলিয়েনরা চাইলে সজীবকে পৃথিবী পর্যন্ত পৌঁছে দিতে পারত, কিন্তু সেটা করলে তাদের কথা হয়তো পৃথিবীবাসী জেনে যাবে। তাই তারা সজীবকে তাদের স্পেশাল জানে করে পৃথিবীর বায়ুমণ্ডল পর্যন্ত নিয়ে গেল, আর সজীবকে দিয়ে তার ম্যাজিক্যাল কারকে সেখানে আনিয়ে নিল। তারপর সেটিতে করে তারা সজীবকে পৃথিবীতে পাঠিয়ে দিল। সবাই মনে করেছিল সজীব মারা গেছে, কিন্তু হঠাৎ নাসা একটা সিগন্যাল পায়। তারা দেখতে পায় মহাকাশ থেকে কিছু একটা পৃথিবীর দিকে আসছে। অল অ্যালার্ট, অল অ্যালার্ট!
কিছু একটা পৃথিবীর দিকে আসছে। সব ক্ষেপণাস্ত্র রেডি করো, টার্গেট ফিক্সড করো। যে বস্তুটি আমাদের দিকে আসছে সেইটি যদি আমাদের অজানা কোনো বস্তু হয়, আমরা তাকে আকাশেই ধ্বংস করে দেব। আরে এ তো আমাদের সজীবের কাজ। তাহলে কি সজীব ফিরে আসছে? আমি জানতাম সজীবের কিচ্ছু হবে না, ও তো সজীব দা সুপার হিরো। দেখতে দেখতেই সজীবের গাড়ি নাসায় ল্যান্ড করে। সবার মাঝে অনেক রহস্য কাজ করছে। নাসা চাচ্ছে তারা আগে সজীবের সাথে কথা বলবে, তাই সাংবাদিকদের দূরে রাখা হয়েছে। আপনাদের প্রশ্নের উত্তর আমি পরে দেব, আগে ISROর বিজ্ঞানীদের বাঁচান। ISROর কাছ থেকে সজীবের কাছে যাওয়া প্রতিটি কমান্ড সজীবের কাছে রেকর্ড হয়েছিল। সে সেগুলো নাসার কাছে দিয়ে দেয় এবং ভারতের মহাকাশ গবেষণাগারের দিকে রওনা দেয়। এদিকে চিফের লোকজন ISROর বিজ্ঞানীদের বন্দি করে সেখানে টাইম বম লাগিয়ে রাখে, আর চিফ ছাদে চলে যায়। সেখানে ভিনদেশের হেলিকপ্টার এসেছে তাকে নিয়ে যেতে। চিফ সেখানে চড়তেই যাবে, এমন সময় সজীবের ম্যাজিক্যাল কার সেখানে পৌঁছে যায়। চিফ, তোমার খেলা শেষ। কার দাঁড়িয়ে দেখছো কি? গুলি করো, গুলি করো ওদের। ম্যাজিক্যাল কার কোড 007। কোড 007 অ্যাক্টিভেটেড। আপনাদের সজীব আসলেই সুপার হিরো। আমাদের এত বড় একটি প্রতিষ্ঠানের হেড যে অন্য দেশের এজেন্ট, আমরা জানতামই না। ধন্যবাদ সজীব এবং মেয়র সাহেব, আপনারা বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন। স্যার, আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো সজীব। ইন্ডিয়ার মতো আমাদের দেশেও ছোট বড় অনেক গুরুত্বপূর্ণ পদে বিদেশি এজেন্টস থাকতে পারে। তারা দেশের জন্য খুবই ক্ষতিকর। আমাদের উচিত তাদেরকে খুঁজে বের করা। ঠিক বলেছ সজীব, আমি ব্যবস্থা নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো সজীবের চন্দ্রা অভিযানের এই সিরিজটি? ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চাঁদের বুড়ি কার্টুন চ্যানেলে তোমরা কোন গল্পগুলো বেশি দেখতে চাও তা কমেন্ট করে আমাদের জানিয়ে দাও। পরবর্তীতে আবারও নতুন কোনো সিরিজ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।